প্রিয় দর্শক, রেডিয়েন্ট কেয়ার চেতনায় নজরুল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার আদর্শ, তার দর্শন, তার বিজ্ঞান মনস্কতা, তার স্বদেশ মনস্কতা, দেশ এবং মানুষের প্রতি তার দায়বদ্ধতা সব কিছু এখন বিতর্কের ঊর্ধ্বে। কিন্তু তবুও বিতর্ক চলছে নজরুলকে নিয়ে। নজরুল কেন নোবেল পুরস্কার পেলেন না? নজরুল কেন এখনো পর্যন্ত আমাদের পাঠ্যপুস্তক, আমাদের বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে সেইভাবে পঠিত হচ্ছে না? এই প্রশ্ন কিন্তু প্রতিদিন আমরা শুনি। যেখানে যাই সেখানে নজরুলকে নিয়ে এই কথাগুলো আমাদের শুনতে হয়। রাষ্ট্রীয়ভাবে সমাজ জীবনে নজরুল এখনও জাতীয় কবির সেই যে মর্যাদা, রাষ্ট্রীয়ভাবে যে পরিপত্র জারি, সেটি এখনও হয়নি। অর্থাৎ নজরুল বিতর্কের ঊর্ধ্বে থাকতেই পারছেন না। অবিতর্কিত নন নজরুল, বিতর্কিত, কিন্তু সেই বিতর্ক মানুষের পক্ষের হয়ে, মানুষের হয়ে সেই বিতর্কে আমরা অংশ নিচ্ছি। যে কবি বেঁচে থাকে জীবদ্দশায় তাকে নিয়ে কিন্তু বিতর্ক হয়। তো আমরা বিতর্ক করব নজরুলকে নিয়ে। আজকে আমাদের আয়োজনে যারা আছেন পরিচয় করে দিচ্ছে। আমাদের সঙ্গে আছেন দেশবরেণ্য নজরুল সাধক, বাঁশরীর কর্ণধার, আমাদের সকলের প্রিয় ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান। আমাদের সঙ্গে আছেন দেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী, তারুণ্যেই অনেক খ্যাতি অর্জন করেছেন, ঋতুরাজ। আজকে আমাদের সঙ্গে বাজাবেন কিবোর্ডের সজীব, তবলায় সঞ্জয়। আমি প্রথমেই যাব খালেক ভাইয়ের কাছে। খালেক ভাই, আমি জানি যে আপনার অন্তরে নজরুল, আপনার কর্মে নজরুল, আপনার দর্শনে নজরুল। নজরুলকে ঠিকমতো প্রতিষ্ঠা দিতে না পারার যে ব্যর্থতা, সেটাও আপনার হৃদয়ে মাঝে মাঝে ঝড় তোলে। আমাদের চেতনায় আমরা যে নজরুলকে ধারণ করব, সেটাকে শুধু আমরা নিজেরাই করব, না আমাদের প্রতিপার্শ্ব প্রতিষ্ঠান এগুলোকে আমাদের কিছু সহযোগিতা দেবে? নজরুল তো আমাদের সবার কবি, সমস্ত বাঙালির কবি প্রথমত, দ্বিতীয়ত পৃথিবীর সমস্ত মানুষের কবি। আরও স্পেসিফিক্যালি যদি বলি, নিপীড়িত মানুষের কবি, যারা মানুষের মঙ্গল চায়, বিশ্ব মানবতার জয় চায়, তাদের কবি। কাজেই এখানে নজরুলকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমাদের সকলের। আমার যেমন আছে, আপনারও তেমন আছে, এখানে ঋতুরাজ আছে, এবং আমরা যারা আছি প্রত্যেকেরই। কবি নজরুল ইনস্টিটিউটের আছে, সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোর আছে, এবং বাংলাদেশ রাষ্ট্রের আছে, বাংলাদেশের ক্ষেত্রে। এবং আমরা সেই দায়িত্ব সঠিকভাবে পালন করছি কিনা, কথাটা বারবারই উচ্চারণ হওয়া দরকার এই মুহূর্তে। আপনি যেভাবে প্রশ্ন করলেন যে সেইভাবে ঠিক নজরুল তার ওই আসনটা, তার জন্য যে আসন, সেই আসনটাতে তিনি নাই। কেন নাই, এটা নিয়ে আমাদের চিন্তা করা দরকার আছে। আমরা কি আরেকটু যদি এগিয়ে যাই সামনের দিকে, যে আমাদের যে প্রজন্ম, আমরা ভাবতাম যে এই প্রজন্ম মনে হয় ফার্ম থেকে আসা, ফার্মের মধ্যে বসবাস করে, কিন্তু কিভাবে যে তারা রাস্তায়, পথে, প্রান্তরে বা নজরুলের গান গেয়ে আন্দোলনে সামিল হলো। অর্থাৎ ভেতরে ভেতরে তো তারা সিংহের মতো কাজ করেছে। তাদের কি নজরুল তাদের চেতনায় নিশ্চয় ছিল? কিছুটা হয়তো ছিল, কিন্তু সম্পূর্ণ যে জানতো আমার মনে হয় না। কিন্তু যখন তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ল, তাদের কানে আপসা যে শব্দগুলো ছিল, কারা ওই লৌহ কপাট কিংবা বিদ্রোহী কবিতার লাইনগুলো, যে বলো বীর উন্নত মমশির, এ কথাটা তারা শুনেছে, হয়তো হৃদয়ঙ্গম করতে পারে নাই। যখন প্রয়োজন আসলো, তখন তারা সেই কথাগুলোই, সেই গানগুলোই ধারণ করলো। এবং আমরা দেখলাম তার প্রতিফলন এবারের আন্দোলনে। এবারের যে বিপ্লবটা হয়ে গেল, সেই বিপ্লবের সর্বত্র নজরুলের গান, নজরুলের কবিতা। তার মানে আমাদের ইয়াং জেনারেশন, আমাদের তরুণরা, তরুণীরা, তারা নজরুলকে মনে ধারণ করে, কিন্তু সুযোগ পায়নি। তাদেরকে বলা হয়নি যে এই হচ্ছে কাজী নজরুল ইসলাম। তাদের কাছে পৌঁছে দেওয়ার যে দায়িত্ব জাতির, সেটা আমরা দিতে পারিনি। তবুও তারা খুঁজে বের করেছে নজরুলকে, তারা নিজেরাই খুঁজে বের করেছে। এখানেই নজরুলের বিজয়। ইয়েস, অবশ্যই, এখানেই নজরুলের বিজয়। অনেক ধন্যবাদ। ঋতুরাজ, হ্যাঁ, কোন গানটি শুনবো? প্রথমে আমার খুবই পছন্দের একটা গান, ভরিয়া পরাণ শুনিতেছি গান। একটা কথা যে জিজ্ঞেস করে, যে তরুণ যারা আসে আপনাদের মতো, এসে তারা প্রথমে আধুনিক গান শুরু করে, অনেক খ্যাতি, অনেক অর্থ বৃত্ত পাওয়া যায়, কিন্তু আপনি অনেক সুন্দর আপনার কণ্ঠস্বর, আপনি নজরুলের গানে কেন থাকলেন?
নজরুলকে নিয়ে কেন আছেন? আসলে পেশাদার যদি হতে হয় যে গান বাজনার মধ্যেই আমি থাকবো সবসময়, সব ধরনের গানই আসলে এক্সপ্লোর করতে হয়, এটা নিজের শেখার জন্য এই জিনিসটা কাজ করে। কিন্তু অন্তর থেকে আসলে আনন্দ পাওয়া যায় হচ্ছে যে গানগুলো আমার জন্য লেখা সেগুলো গান গেয়ে। আর নজরুলের সব যত সৃষ্টি আছে সবগুলোই আসলে সবার জন্যই। সেই জন্য এটার সাথে পরিচিত হলে মনে হয় যে আমার নিজের জন্য যেটা সেইটা আমি রাইটফুলি ক্লেম করছি, সেজন্য মানে আমার হৃদয়কে, আমার আত্মাকে, আমার চেতনাকে সমৃদ্ধ করাই নজরুলের মানে মূল সৃষ্টির লক্ষ্য বলে আমাদের মনে হয়। একদমই। শুনি গান, কোন গান? জি। ভোরিয়া পরাণ শুনিতেছি গান, ভোরিয়া পরাণ শুনিতেছি গান, আসিবে আজি বন্ধু মোর, ভরিয়া পরাণ শুনিতেছি গান, আসিবে আজি বন্ধু মোর, স্বপ্ন মাখিয়া সোনার পাখায়, স্বপ্ন মাখিয়া সোনার পাখায়, আকাশে উধাও চিত চকর, আসিবে আজি বন্ধু মোর, ভরিয়া পরাণ শুনিতেছি গান। এই জল বিছানো বন পথ দিয়া, এই জল বিছানো বন পথ দিয়া, রাঙায় চরণ আসিবে গো প্রিয়া, নদীর ধারে বন কিনারে, নদীর ধারে বন কিনারে, ইঙ্গিত হানে শ্যাম কিশোর, আসিবে আজি বন্ধু মোর, ভরিয়া পরাণ শুনিতেছি গান। চন্দ্র চূড় মেঘের গায়, মরাল মিথুন উড়িয়া ধায়, চন্দ্র চূড় মেঘের গায়, মরাল মিথুন উড়িয়া যায়, নেশা ধরে চোখে আলো ছায়া, নেশা ধরে চোখে আলো ছায়া, বহিছে পবন গন্ধ চোর, বহিছে পবন গন্ধ চোর, আসিবে আজি বন্ধু মোর, ভরিয়া পরাণ শুনিতেছি গান, আসিবে আজি বন্ধু মোর, স্বপ্ন মাখিয়া সোনার পাখায়, স্বপ্ন মাখিয়া সোনার পাখায়, আকাশে উধাও চিত
দো চকর আসিবে আজি বন্ধু মোর, ভরিয়া পরাণ শুনিতেছি গান, ভরিয়া পরাণ শুনিতেছি গান, ভরিয়া পরাণ শুনিতেছি গান। ঋতুরাজ একটা অসাধারণ কণ্ঠস্বর ঈশ্বর আল্লাহ ভগবান যায় বলে আপনাকে দিয়েছেন, এবং নজরুলের গান আপনি গাইছেন, এটার জন্য আমরা খুব আনন্দিত যে এই প্রজন্মের তরুণরা আপনাকে অনুসরণ করে এবং সবাই নজরুলের গানই আসুক। নজরুলের গান গাইলে যে চেতনা, যে হৃদয়ের মধ্যে যে আন্দোলন তৈরি হয়, সেটি কিন্তু আর কোনো গানে সম্ভব নয়। একদমই না, একদম তাই না? এবং দেশপ্রেম, মানব প্রেম, প্রকৃতি প্রেম কোথায় নজরুল নেই, তাই না? সেই অনেক ধন্যবাদ। আমরা একটু ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান, অনেক আক্ষেপ আপনার, অনেক সময় আপনার সঙ্গে অনুষ্ঠান করি, আলোচনা করি আপনার সঙ্গে। আমরাও চাই দেশে বিদেশে যেখানে যাব আমরা নজরুলকে নিয়ে যাব। আমি যখন পৃথিবীর নানা দেশে গিয়েছি, নজরুল যেখানে অনুষ্ঠান হয়েছে, আমি দেখেছি যারা বিদেশে থাকে তারা কতটা নজরুলকে ভালোবাসে। আমাদের চেয়েও নজরুলের কবিতা তাদের অনেক মুখস্থ থাকে। নজরুল আছে সবার হৃদয়ে, শুধু উন্মিলন করতে হবে। তো নজরুলকে প্রতিষ্ঠা দেওয়ার ক্ষেত্রে আমাদের আর কি করা দরকার? করার তো বহু কিছুই আছে। আমরা অনেক বছর যাবতই বলছি যে আমাদের প্রথমত নজরুল সাহিত্যকে বিভিন্ন ভাষায় অনুবাদ করা, এটা প্রাথমিক দায়িত্ব। আজকাল অনেকটাই সোজা হয়ে গেছে অনুবাদ কর্ম করা। বিশেষ করে গুগলের মাধ্যমে আপনি ভালো অনুবাদ পাবেন না, কিন্তু প্রাথমিক একটা অনুবাদ পাবেন। তারপর এটার উপর কাজ করতে পারেন। যারা ভাষা ভালো জানে, ইংরেজি ভাষা বা অন্যান্য ভাষা, তারা খুব সহজেই অনুবাদ করতে পারে। কিন্তু গুগলের উপর যদি আপনি পুরোপুরি ছেড়ে দেন তাহলে সর্বনাশ হয়ে যাবে। গুগল অনুবাদের মধ্যে হৃদয় থাকে না, হৃদয় থাকে না। আর এটা হচ্ছে প্রথমত আমাদের অবশ্যই করা উচিত। দ্বিতীয়ত যে কাজগুলো করা উচিত সেটা হচ্ছে নজরুলের সঙ্গীতকেও পৃথিবীব্যাপী নিয়ে যাওয়া, বিভিন্ন দেশে নজরুলের গানের কনসার্ট করা, তাদের গান শুধু বাঙালিদের মধ্যে না, যদি আমেরিকাতে যান বাঙালিরা হয়তো গান শুনতে আসে, কিন্তু আমেরিকানরা যাতে সেই গান শুনতে আসে তার ব্যবস্থা করা। আমি তো মনে করি খালেক ভাই যে নজরুলের কারোর লোহ কপাট, চল 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 চল, কিংবা জাগরণ শোনো বন্ধু ওঠরে যত, হ্যাঁ, এইসব গান যদি লাতিন আমেরিকায় গিয়েও আপনি সেই সব মানুষের সামনে মানে চমৎকার বাদ্যযন্ত্র দিয়ে গান, ওরা উদ্দীপ্ত হয়ে উঠবে, ওরা বুঝবে অবশ্যই যে এখানে আমাদের কথা আছে, তাই না? আপনি দেখেন ইউরোপের এই যে বড় বড় ক্লাসিক্যাল সঙ্গীত শিল্পী যারা কম্পোজার বড় বড়, তারা কি সবাই ইউরোপের সব ভাষায় গান লিখেছে? বা আমেরিকান, এখন দেখবেন জার্মান, বেথোভেন কোরিয়াতে প্রচণ্ড পপুলার, হ্যাঁ, বা মোৎসার্ট পপুলার। কেন? ভাগনার, সব এইসব বড় বড় এগুলো artist। পপুলার এই কারণে তাদের সঙ্গীত কোরিয়ান মানুষের কাছে গেছে। তাদের এমনকি বাংলাদেশে ইদানিংকালে আমি ইয়াং জেনারেশন, সঙ্গীতের কিন্তু আন্তর্জাতিক ভাষা, কারণ এটা তো অবশ্যই। সুরটা তো আন্তর্জাতিক। এবং আমাদের দেশে এবং এখনকার পৃথিবীতেও বোধহয় কোরিয়ান সঙ্গীতের একটা জোয়ার আসছে। বাংলাদেশের ছেলেমেয়েরাও ভাষা বোঝে না কোরিয়ান, কিন্তু কোরিয়ান গান শুনে, এমনকি কোরিয়ান সিনেমা দেখে। তার মানে কি? তার মধ্যে কিছু একটা আছে। শোনেন, মানুষের জীবন দেখলে বোঝা যায়। এটাই। তো এবং আমাদের নজরুলের গান নিয়ে এই কাজটা করা দরকার। নজরুল তার সমকালে নিজে তো পারেনি নাই, কিন্তু সেই সাথে কথাটাও উল্লেখ করা দরকার যে নজরুল যখন গান লিখছেন, গ্রামোফোন কোম্পানির সাথে যুক্ত ছিলেন, তখন প্রতি সপ্তাহে তার 3টা করে রেকর্ড। এই যে দেখেন নজরুলের দুটো লাইন বলি, কে তুমি পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক চালা, বলে যাও বলো আরো, মানে এই সব দেশের মানুষের প্রতিও তার কিন্তু দৃষ্টি ছিল। এবং এদেরকে তিনি চিনতেন, এই সব মানুষগুলোকে তিনি আবিষ্কার করার চেষ্টা করেছেন। এবং ওই এখন কোরিয়ান ভাষায় আপনি নজরুলের গান করেন, তা লাগবে না, আপনি আমাদের ভাষায় কোরিয়ায় যে নজরুলের গান করেন, নিয়ে যেতে হবে, তাদেরকে শোনাতে হবে। আমাদের এম্বাসিগুলোর সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে এগুলোকে পৌঁছে দেওয়া, অনুষ্ঠান করা সেখানে, তাই না? তার জন্য আমাদের সরকারের বড় ভূমিকা। সরকার যদি এম্বাসিগুলোকে দায়িত্ব দেয়, এম্বাসি অবশ্যই করবে। এম্বাসি নিজে থেকে কোনো সিদ্ধান্ত নেয় না। তার মানে আমাদের ঢাকা থেকে
সিদ্ধান্ত নিতে হবে, নির্দেশ দিতে হবে এমবাসিগুলোকে, তোমরা এই কাজ করো, তারপর তারা করবে। দেখেন না কি হয় আগামী এবং কয় বছর। বাংলাদেশের সম্মান, বাংলাদেশের সংস্কৃতিকে যদি আমরা আফোল্ড করতে চাই, আমরা যদি চুচুতে নিয়ে যেতে চাই, তাহলে নজরুল আমাদের প্রথম এবং প্রধান অবলম্বন বলে আমি বিশ্বাস করি। এবং নজরুলের আপনি নিশ্চয় লক্ষ্য করেছেন যে ভারত থেকে যখন কোনো প্রধানমন্ত্রী, রাষ্ট্রনায়করা আসেন, ওনারা কিন্তু এসে নজরুলের গান দিয়ে, নজরুলের কবিতা দিয়ে তাদের বক্তৃতা শুরু করেন। এবং হওয়ারই তো কথা তাই, হওয়ার কথা না। নজরুল আমাদের জাতীয় কবি। একটা জিনিস আমি মাঝে মধ্যে লক্ষ্য করি, নজরুলের যে গানগুলো আছে, এই যে বিশেষ করে তার একটা কবিতার সংকলনের কথা বা কবিতা গুচ্ছের কথা তো অবশ্যই বলতে হয়, তার সাম্যবাদী কবিতা গুচ্ছ। বিদ্রোহী কবিতা তো আছেই, সর্বকালের সর্বশ্রেষ্ঠ কবিতা, শুধু বাংলা ভাষার না, পৃথিবীর সব ভাষার যদি আপনি ইতিহাস পৃথিবীর দেখেন, এ যাবৎকালের হাজার হ্যাঁ, বছরের যদি সর্বকালের শ্রেষ্ঠ কবিতা যদি 5টা বেছে দিই, আপনি তাহলে একটাও বিদ্রোহী যদি থাকবে, বাসেন সেই একটাই যদি এটা। 4টে বাসি, 3টে বাসি, 2টো বাসি, 1টা বাসি, একটাই, এটাই হলো কিন্তু আমাদের নজরুল বিশ্ব। গর্ব, কিন্তু সেই কবিতাটাকে আমরা পৃথিবীর মানুষের কাছে নিয়ে যেতে পেরেছি। সেটা আমার মনে আছে যে একজন বড় গবেষক তিনি এসেছিলেন বাংলাদেশে, রাধিচিত, উইলিয়াম রাধিচিত বলেছেনই। তারপরে একজন হেনরি নামে একজন এসেছিলেন, তিনিও কিন্তু নজরুলের এই কবিতাটিকে বলেছিলেন 20 শতকের শ্রেষ্ঠ কবিতা। তো আমরা এই কবিতাটিকে আরও বেশি অন্য ভাষায় নিয়ে যেতে পারি। আমার মনে আছে যে একবার আমি এই করোনাকালীন সময়ে অনলাইনে আমি একটা অনুষ্ঠান করছিলাম লাতিন আমেরিকান কবিদের সঙ্গে, আর্জেন্টিনায়। তো সেখানে তারা বলল যে আমরা আমাদের দেশের যারা সবচেয়ে বড় কবি, তাদের আমরা ছোট ছোট করে সবাই তার দেশের সেই বড় কবির কবিতা পড়বে, তার ভাষায় পড়তে পারে, ইংরেজিতেও পারে। তো ওরা তো তাদের কবি আছে পাবলো নেরুদা, তার কবিতা পড়লো, কেউ রুবেন দারিও পড়লো, এরকমভাবে বড় বড় কবিদের কবিতারা পড়লো। তা বাংলাদেশের সময় আসলে আমি নজরুলের কবিতা অবশ্যম্ভাবে বেছে নিলাম এবং আমি বাংলাতেই বলো বীর এই কবিতাটার 10 লাইন আমি পড়লাম, সবাই উঠে দাঁড়ালো। ওটার ভাষা না বুঝলেও ওটার যে এবার স্পন্দন, স্পিডটা যে আমি দিলাম, তখন আমার দেশকে বাঁচাও, ভাষা বাঁচাও, আমি পড়লাম। তো সেটা একটা আশ্চর্যের ব্যাপার। ওরা দাঁড়ায় গেল, বললো যে পৃথিবীতে এইরকম উত্তেজক কবিতা, হাউ এক্সাইটিং পোয়েম। তো এটা খুব ভালো লেগেছিল। এরকম মাঝে মাঝে ঘটে। আমরা গান শুনে এসে আপনার কাছে আরো দুটো কথা শুনবো। ঋতু, কোন গানটি শুনবো? হ্যাঁ, যেটা বলছিলেন যে মানে কাজী নজরুল ইসলাম আসলে বিভিন্ন জাতের মানুষেরকে আবিষ্কার করার চেষ্টা করেছেন এবং উনি সেই জন্যই হয়তো এরকম একটা উপলব্ধি এসছে যে আমরা আসলে আলাদা না, আমরা সবাই এক। সেই জন্যই উনি সাম্য নিয়ে এত কাজ করেছেন, এত গান আছে ওনার। শুধুমাত্র এই যে জাত, ভাষা, ধর্মের মানে এগুলোর মধ্যে দিয়ে উনি আসলে নিজেকে সীমিত রাখেননি, উনি সবগুলোই এক্সপ্লোর করেছেন, সব কিছুই জেনেছেন এবং সেই জন্যই হচ্ছে উনি আসলে কাজী নজরুল ইসলাম হতে পেরেছেন। আর ওনার যেমন একাধারে এদিকে ইসলামিক সঙ্গীত আছে যে তোরা দেখে যা আমি না মায়ের কোলে, তারপরে রমজানের রোজার শেষে তো অবশ্যই, এগুলো যে কোনো জায়গায় সুযোগ পেলে আমি পারফর্ম যদি করতে পারি আমি করি। আর সেরকমই শুধুমাত্র উনি নিজে মুসলিম হয়ে শুধুমাত্র যে ইসলামকে ডিসকভার করেছেন তা তো না, উনি বিভিন্ন যত ধর্ম আছে সব নিয়ে পড়ালেখা আছে, সব কিছু নিয়ে জানা আছে। আমি ওই রকমই একটা আজকের ওনার লেখা শ্যামা সঙ্গীত একটা করব, শ্যামা নামের লাগলো আগুন। শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ ধূপ কাঠিতে, শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ ধূপ কাঠিতে, যত জালে
সুবাস তত যত জালি সুবাস তত ছড়িয়ে পড়ে চারিভিতে মা মা শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ ধূপ কাঠিতে ভক্তি আমার ধূপের মতো ঊর্ধ্বে ওঠে অবিরত ভক্তি আমার ধূপের মতো ঊর্ধ্বে ওঠে অবিরত শিব লোকের দেব দেউলে মা শিবলোকের দেব দেউলে মার শ্রীচরণ পরশিতে পরশিতে মা শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ ধূপ কাঠিতে অন্তরলোক শুদ্ধ হলো পবিত্র সেই ধূপ সুবাসে তরলোক শুদ্ধ হলো পবিত্র সেই ধূপ সুবাসে ওরে মার হাসি মুখ চিত্তে ভাসে মার হাসি মুখ চিত্তে ভাসে চন্দ্র সম নীল আকাশে সব কিছু মোর পুড়ে কবে চিরতরে ভস্ম হবে সব কিছু মোর পুড়ে কবে চিরতরে ভস্ম হবে মার ললাটে আঁকবো তিলক মার ললাটে আঁকবো তিলক সেই ভস্ম বিভূতিতে বিভূতিতে মা শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ ধূপ কাঠিতে যত জালে সুবাস তত যত জালে সুবাস তত ছড়িয়ে পড়ে চারিভিতে শ্যামা নামের লাগলো আগুন শ্যামা নামের লাগলো আগুন শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ ধূপ কাঠিতে কি অসাধারণ
এবং অনন্য সাধারণ একটি শ্যামা সঙ্গীত। তিনি কিভাবে কল্পনা করছেন, চিত্রকল্প তৈরি করছেন যে দেহ তার ধূপকাঠি হয়ে যাচ্ছে এবং সে জ্বললে তার যে সুবাস চারিদিকে ছড়িয়ে পড়ছে, এবং শ্যামা মায়ের আগুন যদি এই দেহের ধূপকাঠিতে লাগে তাহলে এরকম সুবাসিত হয়। এবং হিন্দু ধর্মের মানুষেরা জানেন যে সনাতন ধর্মের কোনো কবি লেখক আজ পর্যন্ত এই শ্যামা সঙ্গীত এত অসাধারণ লিখে মানুষের হৃদয় জয় করতে পারে। একদম। এখানেই নজরুলের বিজয়। এক কথায় বলবেন, নজরুলকে আমাদের কেন ভালোবাসা উচিত, কেন আমরা আরো বেশি করে ভালোবাসবো? ভালোবাসা উচিত একটা কারণ, একটা অতি সাধারণ কারণ, তিনি আমাদের সবার কবি। তিনি আমাদের জন্য লিখেছেন, বাংলাদেশের যত রকমের মানুষ আছে, যত ধর্মের মানুষ আছে, সবার জন্য লিখেছেন। তারপরেও যেটা ব্যাপার, তিনি সকল মানুষের মিলন চেয়েছেন। আমি যেটা খুবই গভীরভাবে বিশ্বাস করি যে মানুষে মানুষে মিলন এবং মানুষ ধর্মে ধর্মে মিলন, এটাই নজরুলের একটা অন্যতম বড় সাধনা। এবং আমরা যদি সত্যি সত্যি এই দেশের মানুষ শান্তিতে বসবাস করতে চাই, এই দেশকে একটা উন্নত দেশে পরিণত করতে চাই, তাহলে অবশ্যই নজরুলকে ভালোবাসতে হবে, ধারণ করতে হবে, ভালোবাসতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দিই আপনাকে, ইঞ্জিনিয়ার খালিকুজ্জামান, ঋতুরাজ, সঞ্জয় এবং আমাদের সজীবকে। প্রিয় দর্শক, রেডিয়েন্ট কেয়ার চেতনায় নজরুল অনুষ্ঠানে আমরা সেই কথাটি বারবার বলতে চাই, আমাদের চেতনায় নজরুলকে ধারণ করতে হবে, নজরুলকে ভালোবাসতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।